সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, সীমান্ত চুক্তির পরও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে, অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দেব গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। এবারে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, যেসব কারণে আন্দোলনের ফসল ঘরে তুলতে পারছে না বিএনপি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে দেশে সুশাসন এবং ন্যায় বিচারের অভাব রয়েছে বলছেন গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টির এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু। এদিকে উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ নিয়ে কাদেরের কড়া হুঁশিয়ারি। আসন্ন উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, ফ্রি স্টাইলে দল চলতে পারে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি এমপি প্রভাব বিস্তার করব, আমার একজন থাকবে, তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, এটা হতে পারে না। কেউ হস্তক্ষেপ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্ট সদস্য হলেন প্রেসিডেন্ট কন্যা। পাকিস্তানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারির কন্যা আসিফা ভুট্টো জারদারি। বাবার ছেড়ে দেয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শনিবার 30 মার্চ জিও নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আসিফা ভুট্টো বাবা আসিফ আল জারদারি ছেড়ে দেয়া আসন শহীদ বেনজিরাবাদ 1 এনে 207 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে আসনটি ছেড়ে দেন আসিফ আল জারদারি। ফলে তার আসন থেকে আইন প্রণেতা নির্বাচিত হয়েছে আসিফা। তিনি বেনজির ভুট্টো এবং জারদারি দম্পতির ছোট মেয়ে। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন তাকে আসনটিতে জয়ী ঘোষণা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সীমান্তে চুক্তির পরও বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে বলছেন রুহুল কবির রিজভী। শনিবার 30 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সীমান্ত চুক্তির পরও ভারতের বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের হত্যা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, সীমান্তে প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরের কথা, একটু মাথা উঁচু করে কথা বলতে সাহস পায় না। ভারতকে সব দেয়া হলো, ন্যায্য মূল্যে সবকিছু ভারতকে দেয়া হচ্ছে, কিন্তু আমাদের অধিকার তিস্তার পানি এই সরকারকে কেন দিচ্ছে না প্রশ্ন রেখেছেন তিনি। গঙ্গার পানি সেটা আনা সম্ভব হয়নি কেন? তারপরও এত নতজানু কেন এই সরকার? এ সময় তিনি আরো বলেন, ব্রিক্সের সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোনো কথা বলেনি, অথচ ভারত কথা বলেই বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে পারত। দেশের রিজার্ভের কথা উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, রিজার্ভ এখন $17 বিলিয়ন, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হচ্ছে $19 বিলিয়ন, কিন্তু IMF এর গোপনে একটি রিপোর্ট করতে হয়, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বিলিয়ন মাত্র $17 বিলিয়ন রয়েছে। 3 মাসে যে আমদানি করবে সেই টাকাও বর্তমান সরকারের হাতে নেই। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না, এটি হতে পারে না। যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মোর্তাজুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, যুবদলের সাবেক সহসভাপতি SM জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন। গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলছেন হাফিজ। বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষায় দেশের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা যে স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি সেই স্বাধীনতা এবং গণতন্ত্র এখন আর নেই। শনিবার 30 মার্চ প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF
আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতার জন্য, কিন্তু দুঃখের বিষয় দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশে একনায়তন্ত্র কায়েম করতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছি, সেই গণতন্ত্র তারা ধূলিসাৎ করেছে। আওয়ামী লীগ কি ধরনের গণতন্ত্র চায় তার নমুনা আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি। এ সময় মেজর হাফিজউদ্দিন আহমেদ আরও বলেন, আজকে মানুষের বাক স্বাধীনতা নেই, ভোট দেওয়ার ক্ষমতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আমরা প্রতিবেশী রাষ্ট্রের পদলেহনে ব্যস্ত। এজন্য কি আমরা যুদ্ধ করেছিলাম? আজ প্রতিটি মুক্তিযোদ্ধা মানেই এই সরকারের কাছে হেনস্থার শিকার। মুক্তিযোদ্ধা মনে একই প্রশ্ন, আমরা কেন ভারতের গোলামি করার জন্য দেশ স্বাধীন করেছিলাম? ZRF এর নির্বাহী পরিচালনা অধ্যাপক ডক্টর ফরহাদ আলিম ডোনারের সভাপতিত্বে এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ডক্টর পারভেজ রেজা কাগনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM উবায়দুল ইসলাম, BFUজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, ZRF এর স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ। যেসব কারণে আন্দোলনের ফসল ঘরে তুলতে পারছে না বিএনপি, কেন্দ্রের পাশাপাশি জেলা উপজেলা সহ সব স্তরেই স্থবিরতা হয়ে আছে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড। সরকার পতনের এক দফা আন্দোলনের আগে সংগঠন গোছানোর উদ্যোগ নেওয়া হলেও পরিপূর্ণভাবে তা করতে পারেনি দলটি। 82টি সাংগঠনিক জেলার মধ্যে 65টিরই কমিটির মেয়াদ উত্তীর্ণ। অধিকাংশ জেলায় আংশিক আহ্বায়ক কমিটি রয়েছে, তাদের মেয়াদ অনেক আগেই শেষ হলেও জেলা ইউনিট কমিটির অধ্যক্ষেরও শেষ করতে পারেনি দলটি, যে কারণে এসব জেলার সম্মেলন সম্ভব হয়নি। কমিটি গঠনেও স্থানীয় প্রভাবশালীদের তৎপরতা কিংবা কেন্দ্রের হস্তক্ষেপের কারণে প্রবল হয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গ্রুপিং, যার প্রভাব পড়েছে আন্দোলনেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হরতাল, অবরোধ, গণসংযোগ কর্মসূচিতে মাঠে দেখা যায়নি অধিকাংশ জেলার শীর্ষ নেতাকে, যা নিয়ে তৃণমূলেও ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে। দলটির সাংগঠনিক জেলাগুলোতে খোঁজ দিয়ে জানা গেছে সব তথ্য। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যুগান্তরকে বলেছেন, এই সরকার একদলীয় শাসনের মাধ্যমে এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে সেখানে কাউন্সিল পর্যন্ত করা সম্ভব হয়নি। জেলায় কাউন্সিল করতে গেলে হয় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে অথবা পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে কাউন্সিলকে বাধাগ্রস্ত করা হয়েছে। এভাবে নানা কায়দায় পুনর্গঠন প্রক্রিয়া সরকার ব্যাহত করেছে। বিএনপি এবং দেশের সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দলের পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। আন্দোলনের পাশাপাশি পুনর্গঠন প্রক্রিয়াও চলবে। তবে নির্বাচনের আগে প্রায় 2.5 মাসের আন্দোলনে সাংগঠনিক জেলা নেতাদের ভূমিকা নিয়ে একটি পর্যবেক্ষণের বিষয় একাধিক স্থায়ী কমিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। তবে তারা জানিয়েছে, তখন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গণহারে গ্রেপ্তার করেছে, রাস্তায় বের হলেই লাঠিচার্জ, গুলি, গ্রেপ্তার করা হয়েছে। এমনকি নেতাকর্মীদের পরিবারও ছিল আতঙ্কে। তাছাড়াও বিএনপিকে ভাঙার একটি ষড়যন্ত্র ছিল। সবকিছু বিবেচনায় হয়তো অনেকেই মাঠে নামেনি, তবে রাজপথে যারা ছিলেন তাদের যথাযথ মূল্যায়ন করবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে 28 অক্টোবরের পর থেকে 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পর্যন্ত বিএনপির আন্দোলন নিয়ে মূল্যায়ন করা হচ্ছে। ইতিমধ্যে সাংগঠনিক সাংগঠনিক সম্পাদকের সংশ্লিষ্ট বিভাগীয় জেলাসহ ইউনিটের শীর্ষ নেতাদের কার কোথায় ভূমিকা তার রিপোর্ট দিয়েছে হাইকমান্ডকে। তবে রিপোর্ট তৈরির দায়িত্বপ্রাপ্ত কিছু নেতার ভূমিকা নিয়ে সাধারণ কর্মীদের প্রশ্ন প্রকট। ওই সময় আন্দোলনে মনিটরিং করেছে হাইকমান্ডের ঘনিষ্ঠ কয়েকজন নেতা। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে আন্দোলনে 10 সাংগঠনিক বিভাগের মধ্যে চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক জেলার ভূমিকা অসন্তোষজনক। তবে চট্টগ্রাম বিভাগের উত্তর জেলার আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক, দক্ষিণের সদস্য সচিব, রাঙামাটি এবং কক্সবাজারের সভাপতি এবং সাধারণ সম্পাদককে মাঠে দেখা যায়নি। ময়মনসিংহ বিভাগের দক্ষিণ জেলার আহ্বায়ক, নেত্রকোনার সদস্য সচিব এবং শেরপুরের সাধারণ সম্পাদক ছিলেন না। সিলেট জেলার সভাপতির অধিকাংশ সময় ঢাকা ছিলেন, মাঝে মাঝে এলাকায় গিয়ে 2-1টা কর্মসূচিতে শরিক হয়েছেন। হবিগঞ্জের আহ্বায়ক বিদেশে। রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী,
ঠাকুরগাঁও সৈয়দপুরের শীর্ষ নেতারা সহ আরও কয়েকটি জেলা শীর্ষ নেতৃত্বকে মাঠে দেখা যায়নি, যদিও রংপুর জেলার সদস্য সচিব 10 বছরের সাজা নিয়ে সার্বক্ষণিক মাঠে ছিলেন। হাতে গোনা কিছু জেলা ছাড়া অধিকাংশ জেলায় মিছিল হয়েছে শুধু ছবি তুলে বিএনপির মিডিয়া সেলে একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেওয়ার জন্য। থানা জেলারও অনেক নেতা ঢাকায় এমনকি দেশের বাইরে অবস্থান করছেন। সাবেক সংসদ সদস্য, প্রভাবশালী সংসদ সদস্য প্রার্থী যারা প্রতিনিয়ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন তাদের মধ্যে অনেকেই ঢাকায় ছিলেন। তাদের উপজেলা এবং জেলাতে উল্লেখযোগ্য কোনো কর্মসূচিতে পাওয়া যায়নি। মনিটরিংয়ের নামে নিরাপদ দূরত্বে ছিলেন অনেকেই। এ কারণে বিএনপির আন্দোলন শুধু মুখে মুখে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন পাওয়া যাচ্ছে না। এ কারণে বিএনপি সাংগঠনিকভাবে বড় কোনো কর্মসূচিতে সফলতার মুখ দেখছে না। দেশে সুশাসন এবং ন্যায় বিচারের অভাব রয়েছে। গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু বলেছেন, দেশে বর্তমান রাজনৈতিক শূন্যতা, সুশাসন এবং ন্যায় বিচারের অভাব রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সারা দেশে দুর্নীতি, মাদক এবং আমলা ও ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পেয়েছে। শনিবার 30 মার্চ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি হোটেলে কূটনৈতিক, রাজনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের সম্মানে গণতন্ত্র বিকাশ মঞ্চ আয়োজিত এক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। শেখ সালু বলেন, ইদানিং কিছু দল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে। এই ডাকে বিএনপিও সমর্থন দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নাই। আমাদের রাজনীতি হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং নিজস্ব পররাষ্ট্র নীতি অনুসরণ করার জন্য, কারো লেজুর ভিত্তি করার জন্য নয়। দেউলিয়াপনার যে রাজনীতি চলছে সেটা যদি অব্যাহত থাকে, দেশে কোনো আদর্শিক রাজনীতি থাকবে না।